আজ থেকে আমরা শুরু করব এবিটি এর যে মডেল কোশ্চেনগুলো আছে বা বিভিন্ন স্কুলের সেই পেজগুলো সমাধান করা শুরু করব। তো তোমরা এগুলো সবাই নিশ্চয়ই এবিটি টেস্ট পেপার কিনে নিয়েছো, তোমরা আমার চ্যানেল ফলো করবে। আমি যতদূর সম্ভব প্রত্যেকটা পেজ ধরে ধরে সমাধান করিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমরা আজকে করব পৃষ্ঠা নম্বর 335, SC1 সেট অফ কোশ্চেন পেপার ফ্রম ডিস্ট্রিক্ট 2020-2021 এক নম্বর যে মডেল, সেই মডেলের সমাধান আজকে আমরা করব। 335 পৃষ্ঠা। আশা করি তোমাদের কাছে টেস্ট পেপার আছে, প্রশ্ন আমাকে তাহলে দিতে হবে না। যদি কারোর কাছে না থাকে বলবে, আমি ডেসক্রিপশনে কোশ্চেনের লিঙ্ক দিয়ে দেবো। প্রথম চলে আসি সেকশন 2 গ্রুপ বি, 2 নম্বরের প্রশ্নগুলো। প্রথম কোশ্চেন কি দিয়েছে? কিউ মানের একটি তড়িতাধানকে দুটি সমমানের তড়িতাধান কিউ এর সংযোগকারী সরলরেখার মধ্যবিন্দুতে স্থাপন করা হলে দেখাও যে কিউ ইকুয়ালস টু -q/4 হলে সাম্যাবস্থায় থাকবে। দুটো তড়িতাধান আছে কিউ, ধরলাম এদের দূরত্বটা হচ্ছে 2l। প্রশ্ন কি বলেছে? এদের সংযোগকারী সরলরেখার মধ্যবিন্দুতে কত আধান রাখলে সমগ্র সংস্থাটি সাম্যাবস্থায় থাকবে। তো মধ্যবিন্দু মানে এটা ধরো যদি এ বলি, এটা বি, এটা সি, সিতে বললাম কিউ আধান রাখা হয়েছে। মনে রাখতে হবে সাম্যাবস্থায় থাকতে গেলে যে কোনো একটি প্রান্তীয় আধানের উপর মোট ক্রিয়াশীল বলটা শূন্য হবে, মোট ক্রিয়াশীল কুলম্ব বল। তাহলে বি বিন্দুতে মোট ক্রিয়াশীল কুলম্ব বল কত হবে? এর জন্য একটা হবে, এর জন্য হবে, তো সাম্যাবস্থার ক্ষেত্রে কি মোট ক্রিয়াশীল কুলম্ব বলের মানটা শূন্য হবে। এটা আছে q²/4l² সমান 0। তাহলে এখান থেকে আমাদের q কত চলে এলো? -q/4। এটাই প্রমাণ কত দিয়েছিল। তাহলে q এর মানটা কত হলে মধ্যবিন্দুতে কত আধান রাখলে সাম্যাবস্থায় থাকবে? -q/4 আধান রাখলে সাম্যাবস্থায় থাকবে, প্রমাণিত। দেখে নাও তাহলে প্রমাণটা কি করে হলো। তাহলে সাম্যাবস্থায় থাকতে গেলে কি হতে হবে? মোট ক্রিয়াশীল বলটা শূন্য হতে হবে। এরপর আমরা চলে যাব 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে একটা রোধ বর্তনীর ছবি দিয়েছে। নাম দিয়েছি এ বি সি ডি। এখানে বলে দিয়েছি চিত্রের বর্তনীতে প্রত্যেকটি রোধ 10 ওহম হলে এসির তুল্য রোধ কত? এ আর সি, তাহলে প্রত্যেকটা রোধ 10 ওহম। যেহেতু এ আর সি বলেছে, তাহলে আমাদের এখানে দুটো রোধ বাদ যাবে। কোনটা কোনটা বাদ যাবে? দেখো, এই দুটো মুক্ত বর্তনী আছে, তাহলে এটা বাদ আর এটা বাদ। তাহলে ছবিটা কি দাঁড়ালো আমাদের? ছবিটা দাঁড়িয়ে গেল, এই হলো এই বিন্দু, এখানে একটা 10 ওহম, এটা একটা স্কয়ার, আর এই হলো সি বিন্দু।
ওহম গুলো লিখলাম না, তোমরা লিখে নেবে এটা সি বিন্দু। কোনটা কোনটা বাদ গেল? এই বিন্দুর এখানে এটা ওপেন আছে বলে বাদ, এটা ওপেন বলে বাদ। তাহলে তুল্যরোধ কত হবে? এই দুটো মিলে 20, এই দুটো 20, দুটো 20 সমান্তরালে থাকলে কত হয়? 10। তাহলে আর এসি, এ আর সি এর তুল্যরোধ এটা হলো 10 যোগ এইটা 20, এটা 20, দুটো 20 সমান্তরালে কত হবে? 10। আবার এইদিকে একটা 10, তাহলে মোট হলো 30 ওহম। তাহলে এসির মধ্যে তুল্যরোধ বেরিয়ে গেল 30 ওহম। এরপরে আমরা পরের প্রশ্নে যাব। তোমরা প্রশ্নগুলো ভালো করে সমাধান করে নেবে, টেস্ট পেপার খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা চলে আসি, এর অথবা একটা প্রশ্ন দিয়েছে, দুয়ের অথবা। ওহম রোধের একটি তারকে ধীরে ধীরে টেনে এর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, এরপর তারটিকে দুটো টুকরো করা হলো, করে তাদের সমান্তরাল সমবায় যুক্ত করা হলো। তো আমরা দেখি কেমন বলেছে। তো ধরো এটা 15 ওহম এল দৈর্ঘ্য, এটাকে টেনে দ্বিগুণ করছে, তাহলে কেমন হবে? তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য 12, তাহলে এটা রোধ কত? 8 তাহলে এটা যদি ধরি আর সমান হচ্ছে, আর এর ক্ষেত্রফল যদি এ ধরি রো এল বাই এ, এটা হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো মনে রাখবো একটা তারকে যদি টেনে দ্বিগুণ করি তার ক্ষেত্রফলটা অর্ধেক হয়ে যাবে, তাহলে এটার ক্ষেত্রফল হবে এ বাই 2। তাহলে 8 কত হবে? রো 12 বাই এ বাই 2, মানে 4 ইন্টু আর, মানে 60। এবার এই 60 ওহমটাকে বলেছে দুটো অংশে ভাগ করব। তাহলে দুটো অংশ যদি ভাগ করি মাঝ বরাবর, তাহলে প্রত্যেকটা কত করে হচ্ছে? 30 ওহম 30 ওহম। তাদের সমান্তরাল, তাহলে এই বর্তনী সমান্তরাল বর্তনী, সমান্তরালে তুল্যরোধ যদি বলি 8 বা 8 ডবল ড্যাশ, তাহলে 1 বাই 8 ডবল ড্যাশ সমান 31 যোগ 31, মানে 8 ডবল ড্যাশ হলো মানে 2 এর 30, উল্টে গিয়ে 30 এর 2 মানে 15 ওহম। এরপর কি বলেছে? এরপর বলেছে কি? ব্যাটারি দ্বারা প্রেরিত প্রবাহ মাত্রা নির্ণয় করো। ব্যাটারির ভোল্টেজ দেওয়া নেই, ব্যাটারির ভোল্টেজকে যদি ভি ধরে নিই, এখানে একটা ব্যাটারি যদি যুক্ত করি ভি ভোল্ট, তাহলে মূল প্রবাহ কত হবে? আই। তাহলে আই কত হবে? তাহলে আইটা দাঁড়িয়ে গেল ব্যাটারি দ্বারা প্রেরিত প্রবাহ মাত্রা মানে আই ভি বাই রোধ কত? এটা 15 অ্যাম্পিয়ার। ভি এর মানটা এখানে বলে দেওয়া নেই, যদি বলে দেওয়া থাকতো তাহলে একটা উত্তর বেরোতো। আচ্ছা, 3 একটি চলকুণ্ডলী গ্যালভানোমিটারে তড়িৎ সুবিধা 50% বৃদ্ধি করার উদ্দেশ্যে কুণ্ডলীর রোধকে এইরূপ বৃদ্ধি করা হলো যা পূর্ববর্তী রোধের দ্বিগুণ। রোধটাকে আগের তুলনায় দ্বিগুণ করা হলো আর প্রবাহ সুবিধা 50% বৃদ্ধি করা হলো। বিভব সুবিধা এখন কত হবে? আচ্ছা, 3 নম্বর প্রবাহ সুবিধা। থিটা বাই আই আর বিভব সুবিধা, এটা সূত্র কি? BNA বাই সি, আর বিভব সুবিধা থিটা বাই ভি BNA বাই CR। এই দুটো সূত্র আমাদের খেয়াল রাখতে হবে, গ্যালভানোমিটারের প্রবাহ সুবিধা আর বিভব সুবিধা। তাহলে সমাধানটা আমরা এখানে করি।
তাহলে প্রবাহ সুবিধা হলো থিটা বাই আই আর বিভব সুবিধা হলো থিটা বাই ভি। তাহলে নতুন প্রবাহ সুবিধা থিটা বাই আই ড্যাশড কত বলেছে 50% বৃদ্ধি করেছে। তাহলে 50% বৃদ্ধি করা মানে হচ্ছে 100 যদি হয় 100 থেকে হবে 150 মানে 3 এর 2 গুণ। আর নতুন রোধ আটটা কত হবে 2R রোধ দ্বিগুণ করলে, অতএব নতুন বিভব সুবিধা থিটা বাই ভি ড্যাশ কি সূত্র বিএনএ বাই সি আর তাহলে বিএনএ বাই সি এর মানটা কত 3/2 বিএনএ বাই সি আটটা কত 2R তাহলে 3/4 বিএনএ বাই সি আর মানে থিটা বাই ভি। তাহলে দেখো বিভব সুবিধা আগে যে বিভব সুবিধাটা ছিল তার 3/4 অংশ, নতুন যে বিভব সুবিধা সেটা পূর্বের বিভব সুবিধার 3/4 অংশ, অর্থাৎ বিভব সুবিধা 25 3/4 মানে কত 75% অফ থিটা বাই। তাহলে আগে যা ছিল বিভব সুবিধা সেটা এখন হচ্ছে তার মানে 3/4 অংশ মানে 25% কমে যাবে, সুবিধা 25% হ্রাস পাবে। ঠিক আছে, তাহলে বিভব সুবিধা 25% হ্রাস পাবে। নেক্সট আমরা চলে যাই পরের প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ভালো, তোমরা দেখবে ভালো করে। অথবা কি বলেছে 3 ওপর বলছে একটি তড়িৎবাহী তারকে প্রথমে এক পাকের কুণ্ডলীতে পরিণত করে কুণ্ডলীর কেন্দ্রে চুম্বক ক্ষেত্র হচ্ছে B0। তাহলে বৃত্তাকার কুণ্ডলীর সূত্র কি এক পাক আছে, ব্যাসার্ধ দিলাম 8, তাহলে B0 কত μ0 I/2R, I কারেন্ট যাচ্ছে। এবার এটাকে কি বলছে ওই তারটাকেই n পাকের কুণ্ডলীতে পরিণত করা হবে। n পাকের কুণ্ডলীতে পরিণত করলে B হবে μ0 Ni/2 R/n। কেন হলো তার তো একটাই, যদি n খানা পাক করে দিই তাহলে ব্যাসার্ধটা কমে যাবে, এক পুরোটার পরিধি যদি 2πr বলি তাহলে আগে একটা তারের দৈর্ঘ্য পুরোটা কত ছিল 2πr, এখন n খানা পাকের মোট দৈর্ঘ্য হচ্ছে 2πr, তাহলে ব্যাসার্ধটা কত হবে R/n। তাহলে এটা হয়ে গেল n² × B0। তাহলে কোন একটা কুণ্ডলীর এক পাক কুণ্ডলীকে যদি n পাকের কুণ্ডলীতে পরিণত করি তারটা একই আছে, তাহলে এত বড় একটা তার ছিল কুণ্ডলী, সেটাকে যদি n পাক বাড়ি তাহলে কি আস্তে আস্তে ছোট হয়ে যাবে। তাহলে মনে রাখবো ব্যাসার্ধটা যত পাক বাড়াবো ব্যাসার্ধ তত ভাগ হয়ে যাবে, কারণ ব্যাসার্ধটা কমতে থাকবে। আগে একটা পরিধিটাই ছিল 2πr, এবার n খানার মোট পরিধি 2πr, তাহলে নিশ্চয়ই ব্যাসার্ধটা R/n হয়ে যাবে। তাহলে দেখো নতুন চুম্বক ক্ষেত্র হবে, আগে কেন্দ্রে চুম্বক ক্ষেত্র ছিল B0, তাহলে এখন সেটা কত হচ্ছে n² μ0 I/2R, তাহলে n² গুণ হয়ে যাবে। আচ্ছা, এরপরে কি বলেছে সংকট কোণ ও সমাবর্তন কোণের সম্পর্ক প্রতিষ্ঠা করো পারবে। তোমরা জানো tan IP সমাবর্তন কোণের সূত্র কি ছিল tan IP = μ, আর সংকট কোণের সূত্র ছিল sin θc = 1/μ। এখান থেকে সম্পর্কটা করে নেবে, আমার ভিডিও ক্লাস ফলো করবে, পোলারাইজেশনে করিয়ে দেওয়া আছে। আচ্ছা, গোলীয় লেন্সের ক্ষেত্রে অনুবন্ধী ফোকাস যুগল বলতে কি বোঝো? এরা সর্বদাই ফোকাসে একই পাশে অবস্থিত হয়। কেন?
অনুবন্ধী ফোকাস যুগলের ক্ষেত্রে মানে গোলীয় দর্পণের ক্ষেত্রে আমরা কি জানি, প্রধান অক্ষের ওপর এমন দুটো বিন্দু পাওয়া যায়, যদি আমরা এরকম বলি প্রধান অক্ষের ওপর এমন দুটো বিন্দু পাওয়া যায় যাতে করে আমাদের একটা বিন্দুতে বস্তু রাখলে অন্যটায় প্রতিবিম্ব তৈরি হবে। এবং এখানে গোলীয় দর্পণে অনুবন্ধী ফোকাসের সূত্র কি পেয়েছি, xy = c² বা xy = f², তাই তো। xy = নিউটনের সূত্র কি, xy = f²। এবার f² তো পজিটিভ রাশি, তাহলে xy দুটোই হয় প্লাস হবে কিংবা দুটোই মাইনাস হবে, তাহলে দুটোই বাঁ দিকে থাকবে বা দুটোই ডান দিকে থাকবে। সেই জন্যই তাহলে xy = f², f²টা যেহেতু ধনাত্মক তার মানে xy দুটোকেই হয় পজিটিভ কোঅর্ডিনেটে থাকতে হবে বা দুটোকে নেগেটিভে থাকতে হবে, কখনোই দুটো ভিন্ন হতে পারে না। সেই কারণেই এরা সর্বদা ফোকাসের একই পার্শ্বে অবস্থান করবে। বোঝা গেল ব্যাপারটা। এক্সটা কি, ফোকাস থেকে বস্তুর দূরত্ব, ওয়াইটা কি, ফোকাস থেকে প্রতিবিম্ব দূরত্ব। ফোকাস থেকে বস্তুর দূরত্ব হলো x, ফোকাস থেকে প্রতিবিম্ব দূরত্ব হলো y। xy = f², নিউটনের সূত্র। xy হয় দুটোই প্লাস হবে কিংবা দুটোই মাইনাস হবে, এই কারণেই বলা হচ্ছে তারা ফোকাসের সর্বদা একই পার্শ্বে অবস্থান করবে। আচ্ছা, 5এরটা কি বলেছে, এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে কমন এমিটার আউটপুট বৈশিষ্ট্য লেখচিত্র অঙ্কন করো, পেয়ে যাবে, ভিডিও ক্লাস ফলো করবে। এখান থেকে কিভাবে বিটা নির্ণয় করা হয় এটা কিন্তু ভিডিও ক্লাসে করিয়ে দেওয়া আছে, এটা কিন্তু বইতে থাকবে না। তোমরা ট্রানজিস্টরের যে কমন এমিটার বর্তনীর আমার ভিডিও ক্লাস আছে সেখানে ফলো করবে, পেয়ে যাবে। না পেলে আমাকে বলবে, আমি লিংক দিয়ে দেবো। আচ্ছা, চলে যাই গ্রুপ সিতে। প্রত্যেকটা প্রশ্ন ভালো, তোমরা ভালো করে দেখবে। এরপর আমরা চলে যাব গ্রুপ সিতে। তড়িৎ ফ্লাক্স কাকে বলে? তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কোণের তলের মধ্য দিয়ে, তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কোন তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত মোট তড়িৎ বলরেখার সংখ্যাকে ওই তলের তড়িৎ ফ্লাক্স বলে। আমরা ফাই মানে জানি E.S, E ভেক্টর ডট S ভেক্টর। আচ্ছা, সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত একটি তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্কের ভেক্টর রূপটি প্রতিষ্ঠা করো, টাউ সমান P ভেক্টর ক্রস E ভেক্টর। তোমরা ভিডিও ক্লাস ফলো করতে পারো কিংবা বইতেও দেখতে পারো। আচ্ছা, 6 অথবা চলে যাই। অথবা একটি তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 5 নিউটন পার কুলম্ব। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলেছে 5 নিউটন পার কুলম্ব, মানে কি 1 কুলম্ব ধনাত্মক মানের আধানকে ওই তড়িৎ ক্ষেত্রে কোন বিন্দুতে রাখলে তার উপর 5 নিউটন বল প্রযুক্ত হবে। তড়িৎ ক্ষেত্রের ওই তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে, ওই তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে 1 কুলম্ব মানের আধান স্থাপন করলে তার উপর প্রযুক্ত বল হবে 5 নিউটন। তাহলে 1 কুলম্ব আধান স্থাপন করলে তার উপর 5 নিউটন বল প্রয়োগ করবে। আচ্ছা, এটা এ ছিল। বি এরটা আমরা এবার দেখি, ছবিটা ক্লিয়ার আসছে? হ্যাঁ, বি এর দাগে দিয়েছে একটা বিভবের সম্পর্ক দিয়েছে, V = 5 + 4x²। বলেছে x = 0.5 মিটার দূরত্বে এত কুলম্ব মানে ঋণাত্মক আধান রাখলে কত বল অনুভব করবে। তাহলে E বার করি, E = -dV/dx।
তাহলে এটা 0 হয়ে গেল মাইনাস 8x। x এর মানটা কত বলেছে? x এর মানটা বলে দিয়েছে আমাদের 0.5, তাহলে -4 নিউটন পার কুলম তড়িৎ ক্ষেত্র বেরিয়ে গেল। আর বল অতএব কত মান বলেছে, কত কুলম? 2 × 10⁻⁻6 কুলম, -2 × 10⁻⁻6 কুলম আধানের উপর প্রযুক্ত বল F সমান কিউই। তাহলে 2 4 2 8 × 10⁻⁻6 নিউটন। তাহলে প্রযুক্ত বলের মান কত হলো? প্রযুক্ত বলের সূত্র কি? কিউ আধান যদি ই তড়িৎ ক্ষেত্রে রাখা হয় তাহলে তার উপর প্রযুক্ত বল F সমান কিউই, তোমরা জানো। তাহলে ওখানে কিউটা বসিয়ে দিলাম। কিউটা বলেছে 2 × 10⁻⁻6 মোস্ট প্রবাবলি, এন্ড ক্যালকুলেট ফোর্সটা পেয়ে গেলাম। এটা 4 হলো, প্রাবল্য বেরিয়েছে। x এর মানটা বলে দিয়েছিল হচ্ছে 0.5, সেখান থেকে প্রাবল্য বার করে ফোর্স বার করে ফেললাম। আচ্ছা, এরপর আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। 7 নম্বর দাগের প্রশ্ন, ধারকের ধারকত্ব বলতে কি বোঝো? সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা প্রতিষ্ঠা করো, থিওরি পার্ট। 8 এর প্রশ্ন বলেছে নষ্ট ভোল্ট কাকে বলে? 8 এর বি, নষ্ট ভোল্ট কি জানি আমরা? I স্মল r। আভ্যন্তরীণ রোধের যে বিভব পতন সেটাকে নষ্ট ভোল্ট বলে। কোন তড়িৎ কোষকে বাহ্যিক বর্তনীতে যুক্ত করলে আভ্যন্তরীণ রোধে যতটা বিভব পতন হবে, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ইন্টারনাল রেজিস্ট্যান্স ইজ ডিফাইন্ড অ্যাজ লস্ট ভোল্ট বা নষ্ট ভোল্ট। আভ্যন্তরীণ রোধে যে পরিমাণ বিভব পতন হবে সেটাকেই বলা হচ্ছে নষ্ট ভোল্ট। তোমরা থিওরিগুলো করবে, আমি অঙ্কগুলো সব দেখিয়ে দিচ্ছি, অঙ্কের অংশগুলো। আচ্ছা, বলছে E1 ও E2 তড়িৎচালক বল বিশিষ্ট এবং R1 R2 দুটো রোধ বিশিষ্ট দুটো কোষকে সমান্তরালে যুক্ত করা হলো। E1 E2 R1 R2 যুক্ত করা হলো। সমবায়ের তুল্য তড়িৎচালক বল নির্ণয় করো। তো আমরা এই সমবায়ের তুল্য তড়িৎচালক বল নির্ণয় করব। তার জন্য একটা বাহ্যিক রোধ ধরে নিলাম R। এটা আমরা শর্ট নিয়মেও করতে পারি। আমাদের সূত্র কি? তুল্য তড়িৎচালক বল যদি এরকম থাকে তার ক্ষেত্রে ইকুইভ্যালেন্টের সূত্র সামেশন অফ E/R বাই সামেশন অফ 1/R। এটা দিয়ে বসেও করা যায়। তো এটাকে আমরা 2 নম্বর হিসাবে দিয়েছে, তো কারশফের সূত্র প্রয়োগ করে আমরা করার চেষ্টা করব। এখানে ধরলাম কারেন্ট I1, এটা I2, এখানে I আসছে, মানে I1 প্লাস I2 আসছে। ছবিটা ক্লিয়ার আসছে আশা করি। তো এইদিকে ডান দিকে যে সূত্র লিখেছি সেটা দিয়ে আমরা করতে পারি। তো আমরা এখানে লুপ অ্যানালাইসিস করেও করতে পারি। তো এখানে আমাদের তুল্য রোধ যেটা হচ্ছে সেটা কত? R প্লাস R1 R2 বাই R1 প্লাস R2। এরা দুজন সমান্তরাল, তার সঙ্গে শ্রেণী, তাহলে এটা হবে তুল্য রোধের মান। ঠিক আসছে? হ্যাঁ। তো এবার যেটা বক্তব্য, তাহলে আমরা যদি এখানে কারশফের সূত্র, এটা 1 নম্বর লুপ, এটা 2 নম্বর। 1 নম্বর লুপে KVL অনুসারে আমরা এই দিকটা ধরেছি, তাহলে I1 R1 মাইনাস I2 R2
ইকুয়ালস টু আসছে আমাদের E1 minus E2 I1 R1 minus I2 R2 equals to E1 minus E2 আর 2 নম্বর লুপ KVL অনুসারে কি লিখতে পাচ্ছি I2 R2 plus I1 plus I2 into R সমান E2 তাহলে এটা পেয়ে গেলাম আমরা দুটো সমীকরণ তো এই সমীকরণ থেকে আমরা I1 টা বার করব I2 বার করব করে কি আসে দেখব তো এখান থেকে আমরা যদি একটু লিখি তাহলে আসছে I1 R1 minus I2 R2 সমান E1 minus E2 আর এখানে কত আসছে I1 R plus I1 R I2 কমন গেলে R plus R2 সমান E2 তো এই দুটো সমীকরণকে আমাদের সমাধান করতে হবে সমাধান করলে আমরা I1 I2 বার করলে মোট কারেন্ট যেটা সেখান থেকে V টা বার করতে পারবো V সমান IR আচ্ছা তো সমাধান করতে গেলে আমরা কি করলাম যে কোন একটাকে তাড়াতে হবে যে কোন একটাকে সরিয়ে দিতে হবে তাহলে আমরা তার জন্য কি করছি এটা 1 নম্বর সমীকরণ বর্তনীটা মুছে দিচ্ছি উপরে করব হিসেব তো এখানে আমরা যদি 1 নম্বর সমীকরণকে ক্যাপিটাল আর 2 নম্বরকে R1 দিয়ে গুণ করি তাহলে আসছে I1 R1R minus I2 R2R সমান E1 minus E2 into R আর এখান থেকে এটা আসছে কত I1 R1R plus I2 R1 R plus R2 সমান E2 R1 এটা যদি মাইনাস করে দিই মাইনাস হলে ফার্স্ট পার্টটা কেটে গেল এখান থেকে I1 টা মাইনাস I2 টা কমন নিয়ে নিলাম মাইনাস I2 যদি কমন নিই তাহলে আসছে R2R প্লাস R1 R প্লাস R2 সমান চলে আসছে আমাদের E1 R minus E2 R plus R1 এটা চলে এলো আমাদের I2 ঠিক আছে তো সমীকরণটা আমরা পেয়ে গেলাম একটা I তাহলে এখান থেকে I2 টা চলে এলো E2 R plus R1 minus E1 R by আমাদের কত আসছে এটাকে মাইনাসটা দিকে নিয়ে নিয়েছি তাহলে হচ্ছে R2R plus R1 plus R1 এটা I1 বেরোলো I2 বেরোলো তাহলে এখানে আমাদের I2 টা আমরা পেয়ে গেছি I1 টা বার করি অথবা I1 টা কত আসবে I1 টা আসছে দেখো E2 minus this E2 minus E1 minus E2 করি E1 minus E2 plus I2 R2 এটাকে R2 দিয়ে গুণ করতে হবে I2 R2 by R1 এখান থেকে আমরা I1 টা পেয়ে যাবো এটা মুছে দিলাম তোমরা সমীকরণ দুটো পেয়ে গেছো তাহলে এখান থেকে আমরা যদি বসিয়ে দিই তাহলে E1 minus E2 plus I2 কে R2 দিয়ে গুণ করতে হবে I2 কে আমাদের R2 দিয়ে পরিষ্কার করে লিখতে হবে E2
r plus r1 minus e1r by r2r plus r plus r2r1 এটাকে গুণ করব কত দিয়ে বলেছি আমরা r2 দিয়ে বাই হচ্ছে পুরোটা বাই r1 এর একটা জায়গায় আমাদের এলো। তো এটাকে হিসেব করে নি, হিসেব করলে আমাদের একটা ভালো কোনো আকার চলে আসবে এবং সেখান থেকে আমরা পেয়ে যাব, এটাকে আমরা যদি ভাবি, নিচে আসছে r1 থাকছে, ব্র্যাকেটে থাকছে r2r প্লাস r প্লাস r2 ইনটু r1। তাহলে এটা গুণ করলে একটু ব্যাপারটা টেকনিক্যালি বুঝতে হবে। আমাদের এখানে e2 আছে, এই দেখো এটা যদি গুণ করি তাহলে e1 r2r, এখানে e1 r2r কেটে যাবে, তাহলে লিখলাম না। আচ্ছা e1 যেটা থাকলো সেটা লিখছি, e1 r প্লাস r2 ইনটু r1 থাকবে, আর e2 এর ক্ষেত্রে মাইনাস e2 r2r থাকবে, e2 r1 এটা কমন যাচ্ছে, মাইনাস e2 r প্লাস r2, এখানে আছে r2 এখানে আছে r1, তাহলে r মাইনাসটা যদি কমন নিই আমরা, মাইনাসটা কমন নিলে r2 মাইনাস r1 এর একটা আকার থাকে, ব্র্যাকেট তুলে নিশ্চয়ই কাটবে, সেটা আমরা সংখ্যাটা একটু বড় অঙ্ক আমরা দেখতে পাচ্ছি, তো মাল্টিপ্লাই করলে হয়তো কিছুটা কাটবে, সেটা আমরা কাটাকুটির মধ্যে যাচ্ছি না, যতটা ছোট করে করা যায়। তাহলে এই হলো, তাহলে i1 পেলাম i2 পেলাম। তো আমাদের তাহলে মোট প্রবাহ কত? অতএব i1 অতএব r এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা i সমান i1 প্লাস i2। এই দুটো যদি আমরা যোগ করি তাহলে লসাগুটা তো তাই থাকছে, r2r প্লাস r প্লাস r2 r1, নিচে একটা r1 থাকছে, তাহলে এটা r1 দিয়ে গুণ হবে, তাহলে e2 r প্লাস r2 মাইনাস e1 r, এটা আমরা গুণ করব r1 দিয়ে, প্লাস বাকিটা যা থাকলো e1 r প্লাস r2 r1 মাইনাস e2 r2 r মাইনাস e r প্লাস r2 ইনটু r2 মাইনাস r1, এটা জিনিস থেকে যাবে, এটা মোট কারেন্ট। তাহলে আমরা মোট কারেন্টটা ক্যালকুলেট করে ফেলেছি। এটাকে যদি একটু সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে আমাদের চলে আসছে কত? সিম্পলিফাই করলে এটা আসবে e1 r2 প্লাস, আমরা যদি এটাকে r2 দিয়ে
r1 r2 দিয়ে ভাগ করি, জিনিসটা এরকম আসা উচিত। e2 r1 বাই r1 প্লাস r2 বাই r প্লাস r1 r2 বাই r1 প্লাস r2। এটা সিম্পলিফাই করলে এটা চলে আসবে। তো উপরের যে আকারটা এলো, ক্যালকুলেশনটা বড় একটু ভেঙে তোমরা করবে, করলেই পেয়ে যাবে। ব্র্যাকেট তুলে দিয়ে গুণ করলে ঠিক এরকম একটা আকার চলে যাবে। তাহলে এই উপরটাই হলো ই ইকুইভ্যালেন্ট আর নিচটা হলো আর ইকুইভ্যালেন্ট। সুতরাং তুল্য ইএমএফ বা তড়িৎচালক বল চলে এলো E1 R2 প্লাস E2 R1 বাই R1 প্লাস R2। এটা একটা পদ্ধতি, এটা একটা বড় পদ্ধতি, লেন্দি প্রসেস। এবার ছোট পদ্ধতি, যেটাতে তোমরা সবাই করবে। তো ছোট পদ্ধতিটা আমি প্রথমে বুঝিয়েছিলাম কিভাবে হবে। তোমরা জিনিসটাকে এভাবেও করতে পারো, একটু বেশি সময় লাগলো করতে, যেটা বড় জিনিস বড় সময় তো লাগবেই। আমি একটা প্রথমে লিখেছিলাম, সেই সূত্রটা দিয়ে এবার দেখাই করো। তুল্য তড়িৎচালক বল প্রসেস 2 কি সূত্র? সামেশন অফ E বাই R বাই সামেশন অফ O1 বাই R। এই দুটো থেকে আমরা যদি বসাই তাহলে কত লিখতে পারি? E1 বাই R1 প্লাস E2 বাই R2 সামেশন অফ E বাই R, E1 বাই R1 প্লাস E2 বাই R2 বাই সামেশন অফ 1 বাই R। তাহলে 1 বাই R1 1 বাই R2। তাহলে এখান থেকে আমি যদি হিসাব করি তাহলে আসছে দেখো E1 R2 প্লাস E2 R1 বাই R1 প্লাস এইগুলো দেখো। এইভাবে আমরা 2 নম্বর দিয়েছি, এইভাবে আমরা করতে পারি, কিন্তু কারশফটা দিয়ে করা উচিত। কারশফ দিয়ে করলে অঙ্কটা অনেক বড় হবে। অনেক বইতে সাঁতরাই করে দেওয়া আছে অঙ্কটা, কিন্তু সেখানে ডিটেলস ক্যালকুলেশন নেই, বলে দিয়েছে সমাধান করে পাই এরকম পাই, এরকম লিখে দেওয়া আছে, তোমরা দেখতে পারো। যদি ভেঙে করতে যাও অনেক বড় হবে অঙ্কটা, দেখলেই ফেলে অনেক বড় অঙ্ক, কারণ এখানে কোনো মান দেওয়া নেই, সেটাই হলো মেন সমস্যা। তো যাই হোক, এরপর আমরা পরের প্রশ্নে যাই, অনেক সময় লেগে গেল। 9 নম্বর প্রশ্ন, বায়ার-সাভার্টের সূত্রের সাহায্যে পারবে থিওরি প্রশ্ন। বৃত্তাকার কুণ্ডলীর অক্ষের উপর কোন বিন্দুতে পারবে ওটা? আচ্ছা, চৌম্বক প্রাবল্যের এসআই একক কি জানো তোমরা, এগুলো করে নিতে পারবে। এসআই একক কি? তারপরটা দিয়েছে কি, এম ভরের একটি কিউ আধান ই গতিশক্তি নিয়ে চৌম্বক ক্ষেত্রে লম্ব দিকে প্রবেশ করলো, ব্যাসার্ধ বৃত্তপথের ব্যাসার্ধের সঙ্গে প্রোটনের গতিশক্তির তথ্য ভিত্তিতে নির্ণয় করো। ব্যাসার্ধের সঙ্গে গতিশক্তির একটি সম্পর্ক। আচ্ছা, আমরা কি জানি? এটা হচ্ছে 9 অথবা। কি বলেছে? 9 অথবা বি। এম ভরের একটি কিউ আধান আর যুক্ত প্রোটন কণিকা ই গতিশক্তি নিয়ে ঘূর্ণায়মান, একটি তলে ঘূর্ণায়মান, লম্ব দিকে ঘুরছে। তাহলে আর কত হয়? আমরা তাহলে এখানে কি জানি? এম ভি স্কয়ার বাই আর, অভিকেন্দ্র বল সমান কত? কিউ ভি বি। তাহলে এখানে আর চলে আসছে এম ভি বাই কিউ বি, এটা হলো ব্যাসার্ধ। বৃত্তপথের ব্যাসার্ধ আর ইকুয়ালস টু এমভি বাই কিউবি। এবার এমভি মানে ভরবেগ, এমভি যদি ভরবেগ হয় এটাকে কত লিখতে পারি? √2mv বাই কিউবি। পাশে লিখতে পারো যেহেতু ই সমান কত? হাফ এমভি স্কয়ার বা এম স্কয়ার এমভি হোল স্কয়ার
বাই 2m সমান e, তাহলে mv টা চলে আসছে √2m। তোমরা আশা করি ভরবেগের সঙ্গে গতিশক্তির সম্পর্কটা তোমরা সবাই জানো, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা করলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের এখানে প্রশ্ন কি ছিল, ব্যাসার্ধের সাথে গতিশক্তির সম্পর্ক হয়ে গেছে। ব্যাসার্ধের সাথে গতিশক্তির সম্পর্ক আমরা পেয়ে গেছি এখান থেকে। তোমরা যদি মনে করো ই সমান বার করবে তাও করতে পারো, বা এখান থেকে ই কত আসছে, গতিশক্তি সমান আসছে কিউ স্কয়ার বি স্কয়ার আর স্কয়ার বাই 2m, এটাও করতে পারো। ব্যাসার্ধ গতিশক্তির সম্পর্ক এটাও করতে পারো, ঠিক আছে? এরপর আমরা নেক্সট প্রশ্নে যাব। নেক্সট প্রশ্ন কি আছে, চৌম্বক প্রবণতা কি এর সঙ্গে ভেদ্যতা সম্পর্ক μr = 1 + k প্রমাণটা করে নেবে। আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত কোন শর্তে সম্ভব হয়, যদি আপতন কোণ মাধ্যমদ্বয় সংকট কোণ অপেক্ষা বড় হয় তখন আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। আচ্ছা, তারপরটা পারবে কো, মাছের চোখের দৃষ্টি যে থিওরিটা, সেই শঙ্কুর ব্যাসার্ধ r = d/√μ² - 1 প্রমাণটা দেখে নেবে। 11 অথবা প্রশ্নটাও সহজই আছে, প্রমাণ করতে দিয়েছে একটা করবে, এটা তো আমাদের করিয়ে দেওয়া আছে। দেখবে লেন্স সংক্রান্ত সমস্যা বলে 7খানা সমস্যার মধ্যে একটা সমস্যা এটা। 12তে আলোকীয় যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা বলতে কি বোঝো, রিজলভিং পাওয়ার ডেফিনেশন সূত্র, এর সঙ্গে একটা বিচ্ছুরণ ক্ষমতার অঙ্ক দিয়েছে, এটা করে দিই। 12 বিতে বলে দিয়েছে μr বলে দিয়েছে লাল বর্ণের প্রতিসরাঙ্ক 1.52 আর গ্রিন বলে দিয়েছে 1.525, দুটো কালারের প্রতিসরাঙ্ক বলে দিয়েছে। আচ্ছা, লাল এবং ওটা মানে ব্লু হবে, লাল আর নীল বলেছে, বি হবে হয়তো। মিউ রেড আর মিউ ব্লু এদের ক্ষেত্রে বিচ্ছুরণ ক্ষমতা ওমেগা সমান কি মিউ বি মাইনাস মিউ আর বাই মিউ অ্যাভারেজ মাইনাস 1 করে ফেলবে, বসিয়ে দেবে, চলে আসবে মিউ অ্যাভারেজ মানে মিউ গড়, মানে এটা আসবে মিউ বি। সূত্রটা লিখে দিচ্ছি, তোমরা নিজেরা করবে, মিউ বি মাইনাস মিউ আর বাই মিউ বি প্লাস মিউ আর বাই 2 মাইনাস 1, সূত্রে বসিয়ে দেবে, বিচ্ছুরণ ক্ষমতা কত পেয়ে যাবে। আচ্ছা, উত্তল লেন্সের ক্ষেত্রে লেন্স নির্মাতা সূত্রটি প্রতিষ্ঠা করা পেরে যাবে। আচ্ছা, 13 দাগে চলে যাই এবার। আমাদের 8 নম্বর কোশ্চেনটা লেন্দি কোশ্চেন ছিল, ওটা যেভাবে করতে হবে দেখিয়ে দিলাম, দুটো পদ্ধতি, যেটা মনে হয় সেটা তোমরা করবে। 13তে বলেছি সুসংগত উৎস কি জানি, যদি দুটো উৎসের মধ্যে আগত যে তরঙ্গ, দুটো উৎস থেকে আগত যে তরঙ্গের মধ্যে একটা নির্দিষ্ট দশা সম্পর্ক বর্তমান হয়, অর্থাৎ একটি তরঙ্গের দশার যদি পরিবর্তন হয় দ্বিতীয়টিও সমানভাবে পরিবর্তিত হবে দশার, ফলে দশা পার্থক্যটা কোনো নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে ধ্রুবক থাকবে। তাহলে দুটো উৎস থেকে আগত দুটো তরঙ্গের মধ্যে যদি দশা পার্থক্য সর্বদা ধ্রুবক থাকে তখন সেই উৎস দুটোকে বলা হয় সুসংগত উৎস বা কোহেরেন্ট সোর্স। তাহলে কি নির্দিষ্ট থাকবে কি দশা সম্পর্ক, একটার দশা পরিবর্তন হলে দ্বিতীয়টার দশাও সমানভাবে পরিবর্তিত হবে। আচ্ছা, অঙ্ক দিয়েছে ইয়ং এর দ্বিরেখাচিত্র পরীক্ষায় 200 মিটার দূরত্বে পর্দা, বি বলেছে 200 মিটার, 10টি ব্যতিচার পটির প্রস্থ 10 মিটার বলে দিয়েছে, 1.6 সেমি, 200 মিটার পর্দা হবে না, ওটা ভুল আছে, 200 সেন্টিমিটার হতে পারে, 200 মিটার মানে অনেক দূর, ঘরের বাইরে, প্র্যাকটিক্যাল রুমের বাইরে পর্দা চলে গেছে, 200 সেন্টিমিটার ধরলাম এটা। আচ্ছা, নেক্সট ছিদ্র দুটোর দূরত্ব বার করতে হবে, আর ল্যাম্ডা দেওয়া আছে 5100,
আমরা বিটা মানে কি জানি, ল্যামডা ক্যাপিটাল ডি বাই ডি। তাহলে ডি কত, ল্যামডা ক্যাপিটাল ডি বাই বিটা। তাহলে ল্যামডা দেওয়া আছে কত, 5100 10⁻⁻8 সেন্টিমিটারে করলাম -8। আচ্ছা, এটাকে সেমি ধরেই করছি, 200 মিটার পর্দা দূরত্ব হতে পারে না, এটা 1.6। এটা হিসাব করলে উত্তরটা সেন্টিমিটারে আসবে। তোমরা দেখে নিতে পারো, আমি করে দিচ্ছি হিসাবটা, সেটা আমি দেখিয়ে দিচ্ছি কত কি আসছে আমাদের। 5100 গুণ 10⁻⁻8 into 200 divided by 1.6 by 10 হবে একটা, by 10। 5100 into 10⁻⁻8 into হচ্ছে তাহলে 2000 divided by হচ্ছে 1.6, 0.036375। এটা উত্তর হতে পারে। এটা 200 মিটার কখনো হবে না, 200 মিটার মানে কিন্তু অনেক দূরে, অত বড় তো ল্যাব হয় না, 200 মিটার ল্যাব মানে অনেক বড় ল্যাব। প্র্যাকটিক্যালি যে আমরা ল্যাবগুলোতে কাজ করি সেগুলো অত হবে না, 200 সেমি হতে পারে, 2 মিটার হতে পারে। আচ্ছা, 13 অথবা, এটা কমপ্লিট হলে অঙ্কটা ঠিক করে করে নেবে। এখানে 10 দিয়ে ভাগ করলাম কেন, 10টা বিটা বলেছে, তাহলে একটা বিটা কত হবে, 1.6 বাই 10। তোমরা ক্যালকুলেশন গুলো দেখে নেবে একটু। আচ্ছা, এবার চলে যাই 13 অথবা। 13 অথবার আমরা প্রশ্নটা করবো এরপর। 13 অথবার যে অঙ্কটা আছে, এক ব্যক্তির 3D ক্ষমতা, হ্যাঁ এই অঙ্কটা আমি লাস্ট যে মডেল করিয়েছি সেখানেও করিয়েছি, দেখিয়ে দিচ্ছি একবার। তাও পাওয়ার বলেছে 3D, তাহলে ফোকাল লেন্থ কত হবে, 100/3 মানে 33 পয়েন্ট বা 100/3 সেন্টিমিটার। আচ্ছা, 3D ক্ষমতা বিশিষ্ট চশমা পরে চোখ থেকে 25 সেন্টিমিটার দূরের কোনো ছাপা অক্ষর বস্তুকে দেখতে পায়, খালি চোখে কোথায় দেখবে? তাহলে ভিটা বার করতে হবে, ইউটা বলেছে 25। ওয়ান বাই ভি কত আসছে, 3/100 মাইনাস 1/25 মানে মাইনাস, তাহলে ভি আসছে -100। তাহলে খালি চোখে কোথায় বস্তু রেখে দেখতে পাবে, 100 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে, খালি চোখে পড়তে হলে সংবাদপত্রটিকে চোখ থেকে 100 সেন্টিমিটার দূরে রাখতে হবে। আচ্ছা, 13 অথবা হলো। এরপর আমরা পরের প্রশ্নে যাব। থিওরি প্রশ্ন, এন টাইপ পি টাইপের পার্থক্য পারবে ট্রানজিস্টরের সবসময় নিঃসারক ভূমিকে সম্মুখ বায়াস এবং সংগ্রাহক ভূমিকে বিপরীত বায়াসে রাখা হয় কেন? তাহলে ট্রানজিস্টরটা অ্যাক্টিভ রিজিয়নে থাকবে বা সক্রিয় অঞ্চলে থাকবে এবং সেটা আমাদের বিবর্ধক হিসাবে কাজ করতে পারবে, অ্যাম্পলিফায়ার হিসাবে। আচ্ছা, ন্যান্ড গেট থেকে অর গেট আশা করি পারবে, না পারার কিছু নেই। ন্যান্ড থেকে অর, 14 অথবা ন্যান্ড থেকে অর গেট। তাহলে একটা ন্যান্ড গেট নিলাম, আর একটা ন্যান্ড গেট নিলাম 2 ইনপুট করে, দুটো ইনপুট কমন করে। এখানে দিলাম এ, এখানে দিলাম বি, তাহলে হলো এ নট, তাহলে বি নট। সেই দুটোকে তৃতীয় একটা ন্যান্ড গেটে যুক্ত করে দেবো। তাহলে এর কাজ কি,
এ, এটা ওয়াই হবে, এটা ওয়াই চলে এলো, এ বি বার নট মানে এ অর বি। তাহলে এটা ন্যান্ড থেকে অর গেটটা আমরা পেয়ে গেছি। তো এই হলো আমাদের ন্যান্ড থেকে অর গেট। কমন এমিটার ট্রানজিস্টরের প্রবাহ মাত্রা বিবর্ধন বলেছে, দিয়ে পেয়েছিল প্রবাহ মাত্রা বিবর্ধন বলেছে 70, তাহলে বিটা হচ্ছে 70, বিটা মানে কি আইসি বাই আইবি, এটা 70 বলে দিয়েছে। এমিটার কারেন্ট বলে দিয়েছে, তাহলে আলফা কত হবে 1 বাই আলফা মাইনাস 1 বাই বিটা ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে আমরা আলফাটা বার করে নিই, তাহলে 1 বাই আলফা হচ্ছে 1 প্লাস 1 বাই 70, তাহলে আলফা বেরিয়ে গেল 70 বাই 71। আর এমিটার কারেন্ট বলে দিয়েছে আমাদের এখানে কত, নিঃসারক প্রবাহ মাত্রা বলেছে 8.8, আলফা মানে হচ্ছে আইসি বাই আইই, আই বলে দিয়েছে 8.8 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আইসি কত হবে, আইসি হবে হচ্ছে 70 ইন্টু 8.8 ডিভাইডেড বাই 71, 8.67 6 আছে, তাহলে 8.68 করে নিলাম। তাহলে সংগ্রাহক প্রবাহ মাত্রা পেয়ে গেলাম। আর আইবি বার করতে বলেছে, আইবি মানে এটা থেকে এটাকে বিয়োগ করে দিলাম, বিয়োগ করে দিলে আসছে কত 0.12 মিলি অ্যাম্পিয়ার। তাহলে দেখে নাও কিভাবে অঙ্কটা করা হলো, 8.8 মাইনাস 8.68 0.12 মিলি অ্যাম্পিয়ার। তো 14 দাগের কোশ্চেন কমপ্লিট হলো। এবার আমরা চলে যাব গ্রুপ ডি তে। গ্রুপ ডি, গ্রুপ ডি তে কি বলেছে, প্রতিমিত অবস্থায় থাকা হুস্টন ব্রিজের দ্বিতীয় এবং চতুর্থ বাহুর কে যুক্ত রোধের অবস্থান পারস্পরিক বিনিময় করা হলে প্রতিমিত অবস্থার কি পরিবর্তন হবে। আচ্ছা, পি কিউ আর এস, এই হচ্ছে হুস্টন ব্রিজ, এটা হচ্ছে কত নম্বর 15। বলেছে প্রতিমিত অবস্থায় থাকা সময় যদি কোনো হুস্টন ব্রিজের তৃতীয় আর চতুর্থ বাহুর রোধ দুটির যুক্ত রোধকে অবস্থানের পরিবর্তন করা হয়, তাহলে প্রতিমিত বিন্দুর কোনো পরিবর্তন হবে কিনা তা ব্যাখ্যা করো। প্রতিমিত অবস্থায় দ্বিতীয় কোণটা, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। প্রতিমিত অবস্থায় কি জানি P বাই কিউ ইকুয়ালস টু R বাই S। এবার যদি দ্বিতীয় আর চতুর্থকে অল্টারনেট করা হয় তাহলে কেমন হবে, P আর একই থাকলো, এটা হবে S, এটা হবে কিউ। তাহলে সেই ক্ষেত্রে এই দুটোর অনুপাত এখান থেকে কি আমরা লিখতে পারি, এখান থেকে কত আসছে P ইনটু S ইকুয়ালস টু Q ইনটু R। তাহলে এখান থেকে কি সেটা আসবে, তাহলে প্রতিমিত হবে। P বাই S ইকুয়ালস টু R বাই Q যদি হয় কখনোই হবে না, কেন, এটা নট ইকুয়াল।
কারণ এই দুটো স্থান পরিবর্তন করেছি দ্বিতীয় আর চতুর্থকে, তাহলে সেক্ষেত্রে কখনোই প্রতিমিত থাকবে না। সুতরাং কিউ ও এস কে পারস্পরিক পরিবর্তন করলে হুইস্টন বৃষ্টি প্রতিমিত থাকবে না। কেন আশা করি বোঝা গেছে, কারণ সেক্ষেত্রে পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস কন্ডিশনটি স্যাটিসফাই হচ্ছে না, অর্থাৎ এই ক্ষেত্রে প্রতিমিত থাকবে না। তাহলে এই কারণে বলা হচ্ছে এটা আর প্রতিমিত থাকলো না। এরপর আমরা নেক্সট কোশ্চেনে যাব। এরপর আমাদের কি দিয়েছে, তড়িৎ কোষের তড়িৎচালক বল পরিমাপের জন্য কুণ্ডলীর ভোল্টমিটার অপেক্ষা পোটেনশিওমিটার অধিক কার্যকরী কেন? এটা আমি আগে তোমাদের র্যাপিড টেস্ট যখন করিয়েছি বলে দিয়েছি, কারণ পোটেনশিওমিটার কাজ করে নিষ্পন্দ অবস্থায়, কিন্তু ভোল্টমিটার কখনো নিষ্পন্দ অবস্থায় কাজ করে না। ভোল্টমিটারের ক্ষেত্রে একটা নষ্ট ভোল্টের জন্য ই মাইনাস আইআর, ভোল্টমিটারের পার্ট হচ্ছে ই মাইনাস আইআর, তাহলে আইআর পরিমাণ ভোল্টেজ কিন্তু কম পরিমাপ হয়। এই কারণে তড়িৎচালক বল পরিমাপের ক্ষেত্রে কখনোই ভোল্টমিটার ব্যবহার করব না, পোটেনশিওমিটার ব্যবহার করবো। তোমরা এটা আমার র্যাপিড টেস্টের সলিউশন যখন করেছি দেখে নেবে, কিংবা ছায়া প্রকাশনী সাঁতরার প্রত্যেকটাই হটস যে কোশ্চেনগুলো দেওয়া আছে ওখানে পেয়ে যাবে, লাস্টে কিছু প্রশ্ন থাকে। আচ্ছা, তড়িৎ প্রবাহ ঘনত্ব কাকে বলে? আই বাই এ একক ক্ষেত্রফলের বিশিষ্ট তলের ভেতর দিয়ে যে পরিমাণ প্রবাহ হয়, প্রবাহ মাত্রা বাই ক্ষেত্রফলকে প্রবাহ ঘনত্ব বলা হয়। আচ্ছা, এরপর হচ্ছে 15 অথবা হুইস্টন ব্রিজের ব্যবহৃত রোধগুলিকে যুক্ত করার সময় সংযোগকারী তামার তারটি মোটা নেওয়া হয় কেন? মোটা নিলে রোধটা কম হবে, প্রবাহ মাত্রা ভালো হবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, তাহলে তারটা মোটা নিলে কি হবে? প্রবাহ মাত্রাটা ভালোভাবে যাবে ওর ভেতর দিয়ে। উচ্চ, অতি উচ্চ বা অতি নিম্নমানের রোধকে মিটার ব্রিজের সাহায্যে ব্যবস্থায় উপযোগী নয় কেন? খুব বেশি মান বা খুব কম মান? খুব বেশি মান হলে কি হবে, যদি অজানা রোধটা খুব বেশি মানের হয় তাহলে সেক্ষেত্রে বেশিরভাগ প্রবাহ মাত্রাটা মিটার ব্রিজের তারের ভেতর দিয়ে চলে যাবে, তাহলে সেক্ষেত্রে তাপজনিত কারণে মিটার ব্রিজের তারে রোধ পরিবর্তন হতে পারে। আর যদি খুব কম পরিমাণ নিই তাহলে বেশিরভাগ প্রবাহটা গ্যালভানোমিটার দিয়ে চলে যাবে, ফলে গ্যালভানোমিটারটা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাহলে এসটা অজানা রোধটা খুব বেশি হলেও ক্ষতি, খুব কম হলেও ক্ষতি। বেশি হলে কি হবে, ওই ব্রাঞ্চ দিয়ে কোনো কারেন্টই যাবে না, রোধ বেশি হলে কারেন্ট কম যাবে, বেশিরভাগ কারেন্টটা চলে যাবে কোথা দিয়ে? মিটার ব্রিজের যে 1 মিটার তার থাকে সেই তারের ভেতর দিয়ে, ফলে তারের ভেতর তাপ উৎপন্ন হবে জুলের সূত্র অনুসারে I স্কয়ার RT বাই J দিয়ে, সেই তাপের প্রভাবে রোধের পরিবর্তন হতে পারে। আর একটা কি বলা হয়েছে, কম হলে কি হবে, বেশিরভাগ প্রবাহটা গ্যালভানোমিটারের ভেতর দিয়ে পাস করবে, ফলে মানে ওই ব্রাঞ্চ মানে উপরের যে আর এস দুটো থাকে ওদিকে রোধটা কম হলে এসে গ্যালভানোমিটারের প্রবাহ মাত্রাটা বেড়ে যাবে, ফলে সেখানে আমাদের গ্যালভানোমিটারটা নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা, একটা কোশ্চেন আছে 15 অথবা সি অঙ্ক, 15 অথবা সি এর অঙ্ক। কি বলেছে, একটি মিটার ব্রিজের পরীক্ষায় শূন্য প্রান্ত থেকে 60 সেন্টিমিটার দূরে, আচ্ছা মিটার ব্রিজের কনসেপ্টটা কেমন, এটা আর এটা এস, এটা হচ্ছে 1 মিটার লম্বা তার, এটা শূন্য প্রান্ত, শূন্য প্রান্ত থেকে 60 সেন্টিমিটার দূরে প্রতিমিত বিন্দু পাওয়া গেল, মানে এরকম জায়গায় টোটালটা হচ্ছে 100 সেন্টিমিটার। আচ্ছা, এখন ডান ফাঁকের অজানা রোধটিকে সঙ্গে 5 ওহম রোধ শ্রেণী সমবায় যুক্ত করলে প্রতিমিত বিন্দু 50 এ চলে আসে। তাহলে প্রথম ক্ষেত্রে কি পাচ্ছি, প্রথম ক্ষেত্রে
r by s equals to 60 by এটা তাহলে কত হবে 40 মানে 3 এর 2 এরপর কি বলছে এটা অজানা এর সঙ্গে যদি 5 ওহম রোধকে শ্রেণীতে যুক্ত করি তার মানে সেই ক্ষেত্রে কি দ্বিতীয় ক্ষেত্রে পরে r by s plus 5 এর সঙ্গে 5 ওহম রোধকে শ্রেণীতে যুক্ত করলে নিষ্পন্ন বিন্দু 50 এ চলে আসে তাহলে 50 by 50 মানে 2 নম্বর তাহলে এই দুটো সমীকরণ আমাদের সমাধান করে তাহলে r আসছে 3s by 2 আর এখান থেকে আসছে r s plus 5 তাহলে 3s by 2 s plus 5 তাহলে এটা এদিকে আসলে হচ্ছে s by 2 সমান 5 তাহলে s চলে এলো 10 তাহলে s এর মান চলে এলো 10 ওহম আর r তাহলে কত হবে 15 ওহম আর s টা নির্ণয় করতে বলেছে সে দুটো আমরা নির্ণয় করে দিয়েছি নেক্সট কি বলেছে 16 নম্বর প্রশ্ন ঠিক করে নেবে ষোলোর প্রশ্নে বলেছে কোন মাধ্যমের দুটি তরঙ্গের মধ্যে পথপার্থক্য দিয়ে দিয়েছে ডেল্টা পথ পার্থক্য বলেছে 5 × 10⁻⁵ সেন্টিমিটার আর কি বলেছে দশা পার্থক্য বলে দিয়েছে 5 বলে দিয়েছে পাই আচ্ছা মাধ্যমের এত হার্জ কম্পাঙ্কের বেগ কত তাহলে এখান থেকে আমরা দশা পার্থক্য সমান 2π বাই ল্যামডা ইনটু পথ পার্থক্য জানি তাহলে ল্যামডাটা কত আসছে 2π বাই 5 ইনটু ডেল্টা মানে 2π বাই পাই ইনটু 5 ইনটু 10⁻⁵ তাহলে 10⁻⁻⁴ সেন্টিমিটার ল্যামডা পেলাম আর কম্পাঙ্ক বলেছে কত কম্পাঙ্ক বলে দিয়েছে কম্পাঙ্ক বলেছে হচ্ছে 3 × 10⁻14 হার্জ তাহলে বেগ কত v সমান l ল্যামডা 3 × 10⁻14 × 10⁻⁴ সেন্টিমিটার পার সেকেন্ড তাহলে 3 × 10⁻10 সেমি পার সেকেন্ড তাহলে এটাই হচ্ছে বেগ বিয়ের প্রমাণ দিয়েছে অবতল দর্পণ প্রমাণটা করে নিতে পারবে 17 বলেছে ফটোডায়োড কি ভিআই লেখচিত্র অঙ্কন করো পিএন ডায়োড পূর্ণ তরঙ্গ নট গেটকে সার্বজনীন গেট কেন বলে বাকি যে প্রশ্নগুলো আছে 17 সবকটাই পারার মতন এমসিকিউ গুলো করিয়ে দিলে হয় কিন্তু সময় লাগবে অনেকটা এসিকিউ গুলো কিন্তু দেখে নিই আগে এসিকিউ এর প্রথম বলেছে বাকি প্রশ্নগুলো করবে তোমরা তো আরেকবার ভাবছি 8 নম্বর যে প্রশ্নটা ওটা আরেকবার একটু সলিউশন করে দিই তোমাদের ওটা তো আমি ইনকমপ্লিট রেখেছিলাম আর একটা ভাবে করে দেখি সেটাকে ছোট হয় কি আটেরটা আগের বার করেছিলাম একটু বড় দুটো নিয়মে বলেছি আর একটা ভাবে থার্ড নিয়ম প্রসেস 3 আমাদের বর্তনীটা কেমন ছিল R1 E1 E2 R2 মানে বাহ্যিক রোধ ধরেছিলাম একটা এখানে আছে I1 এখানে I2 এখানে R তো আমরা একটা নাম দিয়ে দিই বললাম ধরো A এরকম ভাবে B C D
পাচ্ছি আইটা হচ্ছে কত, i1 প্লাস i2। একটা নিচ্ছি a c d e f লুপ, a c d f, তার ক্ষেত্রে তাহলে একটু ছোট হবে, তাহলে মনে হচ্ছে i1 r1 প্লাস ir সমান e1, এটা 2 নম্বর। আর নিচে লুপ একবার নিই b c d e, এই লুপ থেকে পাচ্ছি কত, i2 r2 প্লাস ir সমান e2। আর আমরা এখান থেকে i টাকে রিপ্লেস করে দিই, তাহলে এখান থেকে i2 r2 প্লাস i1 r প্লাস i2 r সমান e2, বা i1 r প্লাস i2 r প্লাস r সমান e2, এটা 3 নম্বর। তো আমরা প্রমাণ করার জন্য আমাদের এখানে আইটা বার করতে হবে, তাহলে i1 টাকে যদি তাড়িয়ে দিই, আমরা i রাখতে চাইছি, i একটা কাজ করি, iটা রাখি, i টাকে রাখি, i2 টাকে তাড়াই, i2 তাহলে কত হবে, i2 হবে হচ্ছে i মাইনাস i1, ছোট করার চেষ্টা করছি, তাহলে এটা আসছে মাইনাস i1 আর r2 প্লাস r2 প্লাস r সমান e2, এটা 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, 2 নম্বর পেলাম, এটা হলো i r দিয়ে, এটাও i1 আর i দিয়ে। এই দুটো সমীকরণকে, প্রথমটাকে আমাদের উত্তরটা কত ছিল, e1 r2, তাহলে 2 নম্বরটাকে আমি গুণ করছি r2 দিয়ে, আর প্লাস 3 নম্বরটা, প্লাস কেন বললাম, এখানে এটা i1 টাকে তাড়াবো, আর 3 নম্বরটাকে r1 দিয়ে গুণ করছি, তাহলে কত আসছে, r2 দিয়ে গুণ করলে আসছে i1 r1 r2 প্লাস i r r2 প্লাস এটা মাইনাস হবে মাইনাস i1 r1 r2 প্লাস i r1 r প্লাস r2 সমান আসছে e1 r2 প্লাস e2 r1। দেখো এই দিকটা চলে এসেছে, এখান থেকে দুটো কেটে গেল, তাহলে আইটা কমন নিলে আইটা কত আসছে, e1 r1 e1 r2 প্লাস e2 r1, এটা একটু ছোট হলো, ছোটতে করার চেষ্টা করছি আমরা, বাই কমন গেল কত এখান থেকে, r2 প্লাস r1 r প্লাস r2 এর একটা জায়গায়। এটাকে আমরা কি করছি, r1 প্লাস r2 দিয়ে যদি ভাগ করে দিই, মুছে দিলাম ছবিটা, দেখে নাও ঠিক করে, আইটা একটু ছোটতে এলো, আগেরটা একটু বড় এসেছিল, এটা একটু ছোটতে করলাম, আই আমাদের চলে এলো e1 r2 প্লাস e2 r1, এটাকে আমরা r1 প্লাস r2 দিয়ে ভাগ করব, দেখ এখান থেকে আমরা যদি r কমন নিই, r কমন নিলে হচ্ছে r1 প্লাস r2 প্লাস r1 বাই r1 প্লাস r2, তাহলে দেখো উপরটা চলে এসেছে হচ্ছে আমাদের ই ইকুইভ্যালেন্ট, আর নিচটা হচ্ছে বিচ্ছেদ করলে কত r প্লাস যেটা এসেছিল তখন, তো আমাদের চলে এসেছে, তোমরা এইভাবে করে নেবে অঙ্কটা। তাহলে তুল্য তড়িৎচালক বল কত পেলাম, E1, এটা উপরটা হলো তুল্য তড়িৎচালক বল, আর নিচটা হচ্ছে তুল্য রোধ। তাহলে এই হচ্ছে আমাদের 8 নম্বর অঙ্কটা, একটু ছোটতে করে দিলাম সমাধান, আগের একটু ক্যালকুলেশনটা বড় করে ফেলেছিলাম। তো যাই হোক, তোমরা যেটা করবে একটু এসসিকিউ গুলো দেখি, এমসিকিউ গুলো যদি না পারো, যদি বলো করিয়ে দেবো, কারণ সবগুলো করতে গেলে অনেকটা ভিডিওর লেন্থ বড় হয়ে যায়। ঠিক আছে, তো এমসিকিউ গুলো তোমরা করার চেষ্টা করো, যদি না পারো কোশ্চেনের দাগগুলো বলবে, কোনটা পাচ্ছ না বা বুঝতে পারছো না
সেটা আমি নেক্সট ভিডিওতে বলে দেবো, ঠিক আছে। এমসিকিউ এসএকিউগুলো আমি আর বলছি না, তাও এসএকিউগুলো একটু বলে দেবো। একটি ধারকের ধারকত্ব 6 মাইক্রোফ্যারাড বলতে কি বোঝায় আমরা জানি। ধারকত্ব মানে কি, কোনো ধারকের ধারকত্ব 6 মাইক্রোফ্যারাড, ধারকের ধারকত্ব যেটা, সেটা ডেফিনেশন আমরা জানি। কোনো ধারকের যদি বিভব 1 ভোল্ট পরিমাণ বৃদ্ধি করতে হয় তাহলে 6 মাইক্রোকুলম্ব আধানের প্রয়োজন হবে। আচ্ছা, দীর্ঘ ঋজু পরিবাহী সলিনয়েডের অক্ষ বরাবর একটি ইলেকট্রন প্রক্ষেপ করা হলে তার ত্বরণ বা মন্দন বা সমবেগে গতিশীল হবে কেন? অক্ষ বরাবর যদি যায় তাহলে সেক্ষেত্রে চুম্বক বলের সূত্র কি, কিউ.ভি.ভি sin থিটা, তাহলে থিটাটা 0 ডিগ্রি হচ্ছে, 0 বা 180, তাহলে কোনো বল অনুভব করবে না, অর্থাৎ সমবেগে চলবে। আচ্ছা, তাহলে কি হবে, ত্বরণও হবে না, মন্দনও হবে না, সমবেগ হবে অক্ষ বরাবর পাঠালে। 2 নম্বরটা হলো সমবেগ। আচ্ছা, তিরস্চমক পদার্থের ক্ষেত্রে চুম্বক প্রবণতা ঋণাত্মক হয় কেন? তিরস্চমক পদার্থ কোনো চুম্বক ক্ষেত্রে যদি স্থাপন করি তাহলে তার ক্ষেত্রে বলরেখাগুলো মানে ওই স্থানে যখন কোনো চুম্বক পদার্থ রাখেনি, তিরস্চমক পদার্থ যতগুলো বলরেখা অতিক্রম করছিল তার থেকে কম সংখ্যক অতিক্রম করবে। কারণ এটা একটা ভাবা যেতে পারে, কারণ এদের ক্ষেত্রে মিউআরটা লেস দেন 1 হয়। তিরস্চমক পদার্থের আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা 1 থেকে ছোট, তাই প্রবণতা 0 থেকে ছোট হয়। আচ্ছা, নবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য অভিনত্রের হলে d দূরত্ব স্থাপন করলে রাশিমালা তোমরা পারবে, FO/FE 1 + FE/d। m এর বিবর্ধনের রাশিমালা FO/FE × 1 + FE/d। আচ্ছা, একই আবর্তন কোণের জন্য দুটো মাধ্যমে প্রতিসরণ কোণ এত, তাহলে কোণটিতে বেগ বেশি, যেটাতে প্রতিসরণ কোণ বেশি হবে, কোণ যেখানে বেশি হবে সেখানে আমাদের কোণ বাড়ছে, মানে সেখানে প্রতিসরাঙ্কটা কি হবে, যদি কোণ বাড়ে, কারণ আমরা কি জানি মাধ্যমের প্রতিসরাঙ্ক বৃদ্ধি পেলে কোণ ছোট হয়, তাহলে মাধ্যমের প্রতিসরাঙ্ক বাড়ছে মানে কোণ ছোট, কোণ ছোট মানে বেগ কম, তাহলে যেখানে কোণ বেশি হবে সেখানে বেগটা বেশি হবে। প্রতিসরাঙ্ক বাড়লে কোণ কমবে, কারণ স্নেলের সূত্র কি, μ1 sin i সমান μ2 sin r, তাহলে এখানে sin i টা সমান বলেছে, তাহলে μ2 যার বেশি সেখানে অ্যাঙ্গেলটা কম, অ্যাঙ্গেল যদি কম হয় মিউ বেশি, মিউ যেখানে বেশি সেখানে ভি কম, তার মানে যেখানে কোণটা ছোট সেখানে বেগ কম, যেখানে কোণটা বেশি সেখানে বেগ বেশি, তাহলে 45 ডিগ্রির ক্ষেত্রে বেগটা বেশি হবে, যে ক্ষেত্রে বি মাধ্যমের ক্ষেত্রে বেগটা বেশি হবে। আচ্ছা, একটি ট্রানজিস্টরের ভূমি নিঃসারক সংগ্রাহকের কোনটির বেদ সবচেয়ে বেশি? নিঃসারকের বেদ সবচেয়ে বেশি করা হয়, ঠিক আছে। তো প্রশ্নগুলো হলো, এমসিকিউ গুলো তোমরা করবে, চেষ্টা করবে, ভালোই এমসিকিউ দিয়েছি চোখে যা দেখছি, না পারলে আমাকে কোশ্চেনের দাগটা একটু বলো। তো আজকে আমরা ফার্স্ট মডেলটা কমপ্লিট করলাম, তোমরা টেস্ট পেপারটা ভালো করে করবে, এবিটিএ টেস্ট পেপার, এখন আমাদের টাইম আছে, যতটা টাইম আছে তার মধ্যে যতগুলো করা সম্ভব আমি করিয়ে দেবো, অনেকগুলোই তো দেয়, সব করানো সম্ভব পাবো না, তোমরা যদি বলো কোনো এই পেজটা করিয়ে দিন সেটাও তোমাদের বলতে পারো, তাহলে সেটা আমি করিয়ে দিতে পারি। আমি তাও পরপর যতগুলো এবিটিএর যে মডেল কোশ্চেনগুলো আছে সেগুলো আমি আপাতত শুরু করলাম আজকে, ঠিক আছে। আমি 2 দিন অন্তর অন্তর দিতে থাকবো, তোমরা দেখতে থাকো এবং সমাধান ভালো করে করো, আর অবশ্যই জানাবে কোনো প্রশ্নে যদি অসুবিধা হয় সেটাও বলবে, সেটা আমি রিপিট করব, ঠিক আছে। প্রত্যেকে ভুল ত্রুটি হতেই পারে, কারণ আমরা যখন ভিডিও তৈরি করি তখন তো সেটাকে ভিডিওকে তো কারেকশন করা সম্ভব না, যদি মনে হয় কোনো জায়গায় করতে গিয়ে ভুল করে সেটা ধরিয়ে দেবে আমাকে, আমি সলিউশন বলে দেবো। আমাকে একজন জানিয়েছিলাম একটা প্রবলেম করিয়ে দিয়েছিলাম কমেন্টে, তো সেটা করতে গিয়ে তাৎক্ষণিক ভুল হতেই পারে, ঠিক আছে, সেটা আমাকে বলবে, আমি অবশ্যই সেটা কারেকশন করে দেবো। তো ভালো করে প্রশ্নগুলো করো, আজকে আলোচনা এখানেই শেষ করছি, পরের দিন আমরা পরবর্তী পেজ নিয়ে চলে আসবো।